সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আপনাদের আপামর জনগণের কাছে আমাদের আবেদন পৌঁছে দিচ্ছি। সেটা হচ্ছে, আপনারা জানেন যে আমাদের দেশে বাজেট অধিবেশন চলছে, সংসদের 2 কক্ষে আজকেও আলোচনা চলছে। আমাদের দেশের অর্থমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামন, উনি যে বাজেট উপস্থিত করেছেন সেই বাজেটের উপরে বিতর্ক চলছে। একটা দেশের বাজেট মানে সেই দেশের সেই বছরের অর্থনৈতিক গতি প্রকৃতি কোন দিকে যাবে, আমাদের দেশের ভবিষ্যতের 1 বছরের অর্থনৈতিক নির্ণায়ক শক্তি হচ্ছে বাজেট। সেই বাজেট যখন আলোচনা হয়, গোটা দেশের অর্থনীতিবিদরা এবং সংশ্লিষ্ট সেক্টরগুলোতে শিল্প, কৃষি, বেকার যুবক যুবতী, মহিলা, তফসিল উপজাতি, তফসিল জাতি, ধর্মীয় সংখ্যালঘু মুসলিম, বিভিন্ন রাজ্য সরকারগুলো, এর মধ্যে ছোট রাজ্য সরকার আছে, আমাদের মতো পার্বত্য এলাকার যে রাজ্যগুলো আছে সেগুলো আছে, সবাই চোখ এক নজরে থাকে খবরের দিকে যে আমার জন্য কি বরাদ্দ হলো, আমার ছেলেরা চাকরি পাবে কিনা, আমার রাস্তাঘাট হবে কিনা, আমার দেশের সমৃদ্ধি হবে কিনা, আমাদের দেশের জিনিসপত্রের দাম কমবে কিনা। এটাই বাজেটের মূল উদ্দেশ্য, বাজেট হয়, এটা আমরা সকলে জানি। আমাদের দেশে যখন এই সবচেয়ে গুরুত্বপূর্ণ সংসদের এই আলোচনা চলছে, আমাদের দেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী এখন বিদেশ সফরে ব্যস্ত। আমি এটা বলছি না কি বিদেশ সফরের কোনো গুরুত্ব নেই, অবশ্যই গুরুত্ব আছে, কিন্তু সময়টা বাছাই করার প্রশ্ন। যখন সরকার প্রধান, আপনারা জানেন যে এটা যতই বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার হোক না কেন, সরকার চালাচ্ছে 2 জন, নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। এখন প্রধানমন্ত্রী নিজে চলে যাচ্ছেন বিদেশে, সেই সময়ে এই বাজেট হচ্ছে, বিতর্ক চলছে। আমরা বামপন্থীরা 5টি দল আমরা বলেছি এই বাজেট উপস্থিত করার আগের দিন যে অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট মাননীয়া শ্রীমতী সীতারামন যে উপস্থিত করেছেন, তাতে গোটা দেশের অর্থনীতিবিদরা এই বাজেট কি হতে পারে তার অনুমান ঠিক করে নিয়েছেন। সেই সমীক্ষার মূল বিষয় কি? সাধারণ মানুষের, সরকারের স্বীকৃতি, আমাদের বক্তব্য না, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমেছে। আপনারা সংক্ষিপ্ত করার জন্য বলছেন, আমি সংক্ষিপ্ত শুধু পয়েন্টটাই বলছি। গ্রাম ও শহরের জিনিসপত্রের মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে, ভোগ্য ব্যয় কমে গেছে। 3 নম্বর হচ্ছে বেকারত্ব গ্রাম এবং শহরে নিদারুণভাবে বেড়ে গেছে। এই সবগুলো নিয়ে অর্থনৈতিক সমীক্ষায় যে পূর্বাভাস দিয়েছে তার ভিত্তিতে কি ধরনের বাজেট হতে পারে অর্থনীতিবিদরা ভবিষ্যৎবাণী করেছিলেন। পরের দিন যখন বাজেট উপস্থিত করেন, হুবহুব সেই বাজেটের সঙ্গে মিলে গেছে। একটা দায়সারা গোছের, কোনো পরিকল্পনাবিহীন, কোন দিকে যেতে চায় আমাদের দেশের অর্থনৈতিক কোনো পরিকল্পনা নেই, একটা দায়সারাভাবে একটা বাজেট উনি উপস্থিত করেছেন। যাই হোক, আমরা 5টি বামপন্থী দল এই বাজেটের তীব্র বিরোধিতা করি। আমাদের এই বিরোধিতা শুধুমাত্র বিরোধিতা করবার জন্য নয়, আমরা বলেছি আমাদের মানুষদের কাছে, জনগণের কাছে আমাদের আবেদন, আমাদের সংসদ সদস্যরা সাধ্যমতো সংসদের অধিবেশনে আমাদের বক্তব্য উপস্থিত করবেন। আমরা বামপন্থী দলগুলো, আপনারা দেখেছেন 1 তারিখের পর থেকে আগরতলা শহর সহ ত্রিপুরার বিভিন্ন জায়গাতেও দেখেছেন যে আমাদের পার্টি সিপিআইএম এবং অন্য বামপন্থী পার্টিগুলো, বিভিন্ন শ্রমিক, কৃষক, মহিলা, যুবক, বিভিন্ন সংগঠনগুলো তাদের বক্তব্য তারা মানুষের কাছে উপস্থিত করেছেন, রাস্তায় মিছিল করেছেন, মিটিং করেছেন, সংবাদ মাধ্যমের কাছে বলেছেন। এটা আমাদের দায়িত্ব, আমরা বলবো। আমরা শুধু বাজেট প্রস্তাবের বিরোধিতা করছি না, আমরা একটা বিকল্প উপস্থিত করছি। এই বিকল্প বর্তমান ভারতবর্ষের এই যে
অর্থনৈতিক দুরবস্থা চলছে, সে অর্থনৈতিক দুরবস্থার মধ্যে থেকে ন্যূনতম কিছু সুযোগ পাওয়ার জন্য দেশের জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটা বিকল্প প্রস্তাব আমরা 5টি বামপন্থী দল আমরা সংসদের ভিতরে সংসদের বাইরে আমরা জনগণের সামনে উপস্থিত করব। কি করেছে এই বাজেট? মূল ফোকাস আপনারা সংবাদ মাধ্যমে টেলিভিশনের মধ্যে আপনারা দেখেছেন, সেটা কি? এবং অর্থমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী নিজেও এর জন্য বাহবা কুড়াচ্ছেন কি, আমাদের দেশে যারা মাসে 1 লক্ষ টাকা আয় করেন তাদের কর ছাড় মুকুব ঘোষণা করেছে। হ্যাঁ, খুব ভালো কাজ করেছেন, আমরা বিরোধিতা করছি না, কিন্তু ভালো কাজ করেছেন। কিন্তু আমাদের দেশের রাজকোষে যেই ক্ষতিটা হবে, যেই টাকাটা এই ইনকাম ট্যাক্সের মুকুব করার ফলে আসবে না, সেই টাকাটা কোত্থেকে আসবে? এখানেই আমাদের বিকল্প প্রস্তাব। সেই টাকাটা যদি রেগার থেকে যায়, টুয়েব থেকে যায়, আইসিডিএস থেকে যায়, সমাজ শিক্ষা পরিকল্পনা থেকে যায়, কৃষি থেকে যায়, শিল্প থেকে যায়, সেখানেই আমাদের আপত্তি। যা গেছে, আমি আপনাদের যদি সময় দেন আমি দেখাতে পারবো কিভাবে গেছে। কিন্তু এইভাবে যাওয়াতে আমরা বিরোধিতা করছি। আমরা বলছি যে আমাদের দেশের যারা কর্পোরেট হাউস অতি ধনীদের 4% হারে 4% হারে যদি ট্যাক্স বাড়ানো হয়, তাহলে পরে আমাদের দেশের 1 লক্ষ পর্যন্ত আয়, তারা যেটা 12 লক্ষ বলছে বছরে, এই 12 লক্ষ পর্যন্ত আয়ের ফলে যে রাজস্বের ক্ষতি হবে তার চেয়ে কয়েক গুণ বেশি ভারতবর্ষের কোষাগারে অর্থ জমা হবে। যেই টাকা দিয়ে আমাদের দেশের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, আমাদের দেশের পরিকাঠামো তৈরি হবে, যেই টাকা দিয়ে আমাদের দেশের কৃষি শিল্প বাঁচবে। এবং সেই জন্যই আমাদের বিকল্প প্রস্তাব আমরা একটা একটা করে আপনাদের কাছে আমি বলবো। সেটা হচ্ছে কি, যেমন ধরুন কি করেছেন উনি কি করেছেন, উনি যেমন ধরুন, আমি একটা উদাহরণ দিই, সবটা বলতে পারবো না, আপনাদের কাগজেও বেরিয়েছে প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা, নতুন যোজনা। আপনারা সবাই যারা বুঝতে ভিতরে ঢুকলো তারা হয়তো দেখলো, যারা দেখলো না তারা হাততালি দিল। এবং আগরতলা শহরে কি র্যালি, এটা সংবর্ধনা দিচ্ছে, মানে বাজেটকে ধন্যবাদ র্যালি। কৃষক কি পেল এই যোজনার মধ্যে? 1 টাকাও তাতে কিন্তু বরাদ্দ নেই। দয়া করে আপনারা বইটা খুলে দেখেন, বাজেট বরাদ্দের বইটা, প্রস্তাবটা খুলে দেখেন। প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা কি করেছে, তার মধ্যে কি বলা আছে? কোনো টাকা ধরা নেই। কি বলা হয়েছে? বর্তমানে যেই প্রকল্পগুলো আমাদের দেশের কৃষি ক্ষেত্রে চালু আছে, সেই প্রকল্পগুলোকে একযোগে নিয়ে একটা প্রকল্পের নাম দিয়েছে প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা। এখানেও তো একজন দেখলাম মোহনপুরে নাচছেও এই কথা বলে, প্রধানমন্ত্রী ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা বলে নাচানাচিও করছে। কিন্তু কৃষকরা কিন্তু ওরা সচেতন করবার আমাদের দায়িত্ব, আমরা তাদের এইভাবে আমি একটা একটা করে বলতে পারি। শিল্পের জন্য কি করেছে কি জানেন? এই সংযুক্তিকরণ করে কি লাভ হয়েছে আপনারা জানেন যে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ছিল, এই যোজনার থেকে 3000 টাকা কমিয়ে দিয়েছে। এই নতুন এটা একসঙ্গে অ্যামালগেট করে যুক্ত করতে গিয়ে 3000 টাকা কম 3000 কোটি টাকা 3000 কোটি টাকা আপনার কমে গেছে। আপনারা জানেন যে সবচেয়ে হাততালি নিচ্ছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা। এই প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা এটার সঙ্গে অ্যামালগেট করে কি করেছে, এখানে 10,000 কোটি টাকা কমিয়ে দিয়েছে। সারে রসায়নের আপনার যদি দেখেন রসায়ন শিল্প, আপনার যদি বাজেট বরাদ্দ দেখেন, সেখানে সার উৎপাদনের এটাই হচ্ছে ক্ষেত্র,
ওইখানে দেখবেন সারে ভর্তুকি কমিয়ে দিয়েছে। আপনারা জানেন যে আমাদের দেশে উদারীকরণ নীতি চালু হওয়ার পরে আমাদের দেশের উৎপাদিত সার দিয়ে আমাদের দেশের কৃষকদের কিছু চলে না, বিদেশের উপরে নির্ভর করতে হয়। সারের অস্বাভাবিক দাম বেড়ে গেছে, ইউক্রেন যুদ্ধের পরে আমদানি খরচ অনেক বেড়ে গেছে। এই সমস্ত বিষয়গুলো আপনারা জানেন। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক যেটা আছে, দপ্তর, ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টের বাজেট বরাদ্দ 2.5% কমেছে। রসায়ন ও সার মন্ত্রকের বরাদ্দ 13% কমেছে। গ্রাম উন্নয়নের বাজেট বরাদ্দ আমি বলবো এটাই হচ্ছে এই বাজেটের সর্বোচ্চ বৈশিষ্ট্য। আপনারা দেখছেন আমাদের রাজ্যেও ওদিকে প্রধানমন্ত্রী ঘোষণা করেন একটা যোজনা, আবার মুখ্যমন্ত্রীর নামে একই রকম যোজনা একই যোজনার মধ্যে ঢুকিয়ে দিয়ে আপনি রোগী কল্যাণের কথা বলছেন, স্বাস্থ্যের কথা বলছেন, অমুকের কথা বলছেন, তমুকের কথা বলছেন। আর হসপিটালগুলো গিয়ে দেখেন। ওদিন আমি আইলেস হসপিটালে আমার নিজস্ব একটা কাজে গিয়েছিলাম, ওরা বলছে না, হবে না। ওই সমস্ত কার্ড দিয়ে আমি একটা রোগী নিয়েছিলাম, সেই রোগী দিয়ে হবে না, কারণ আমার অনেক টাকা বকেয়া দিচ্ছে না। তো আমি জাস্ট এটা বলার জন্য আমাদের দেশের রাজ্যের মানুষের কাছে যে যোজনা মুখ ভরা গাল ভরা প্রতিশ্রুতি দিলে চলবে না, রূপায়ণ কি হচ্ছে সেটাই আপনাদের দেখা দরকার। কি করছে? দ্বিতীয় বৈশিষ্ট্য কি? তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। সমস্ত সরকারি আধা সরকারি সংস্থাগুলো যেগুলো আছে সেগুলোর সমস্ত কিছু এখন প্রাইভেট পার্টনারশিপে প্রাইভেটদের কাছে দিয়ে যাচ্ছে। যেমন ধরুন এলআইসি 74% ভারত সরকারের ছিল, বাকিটা প্রাইভেট ছিল। এলআইসি নিজে এই টাকা দিয়ে ব্যবসা করে না, এই টাকা দিয়ে আমাদের দেশে রেল হয়, আমাদের দেশে শিল্প হয়, আমাদের দেশের মানুষের ঘরবাড়ি তৈরি করার জন্য যে প্রধানমন্ত্রীর যে প্রকল্প, এলআইসির টাকা, জলের জন্য যে টাকা এলআইসির থেকে টাকা দেয়। এলআইসি একটা রাষ্ট্রীয়কৃত সংস্থা। এই এলআইসির 100% শেয়ার বিদেশি বিনিয়োগে চলে যাচ্ছে। এইভাবে আমি এর বেশি আর এখানে বলবো না। এটাই আমাদের যে মানে প্রধান এই দিকে যাওয়ার জন্য চেষ্টা করছি। এই খরচটা সংকোচন হওয়ার ফলে, বিভিন্ন বাজেটের বরাদ্দটা সংকোচন হওয়ার ফলে কি হবে? সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হবে আমাদের দেশের খাদ্য সুরক্ষা। ভারতবর্ষের মতো এত বড় দেশে, 140 কোটি বিশ্বের বৃহত্তম জনসংখ্যার দেশ, সেই দেশে যদি খাদ্য নিরাপত্তা না থাকে তাহলে পরে সেই দেশ ভিক্ষাপাত্র নিয়ে ঘুরতে হবে। আমাদের দেশের খাদ্য নিরাপত্তা দারুণভাবে বিঘ্নিত হবে। এবং সামাজিক সুরক্ষা, ভারতবর্ষ আপনারা জানেন আমাদের কনস্টিটিউশনাল প্রিএম্বারে লেখা আছে একটা কল্যাণকামী রাষ্ট্র। হ্যাঁ, সমাজতান্ত্রিক দরকার নেই, অ্যাটলিস্ট কল্যাণকামী রাষ্ট্র। এই কল্যাণকামী রাষ্ট্রের যে সামাজিক দায়বদ্ধতা, এই দায়বদ্ধতা হাত তুলে নিচ্ছে এই বাজেট। তার পরিষ্কার প্রমাণ দেখা যাচ্ছে এই বাজেটের এইগুলোর মধ্যে। আপনি কেন বলছি আমি এই যে সরকারের এইগুলো আমাদের যে খাদ্য সুরক্ষা, আমরা ভিক্ষার প্রার্থন নেব। কৃষকরা আন্দোলন করছে, তাদের যেই উপরে নতুন করে আরেকটা আইন, তাদের কৃষি পণ্য ব্যবসা বাণিজ্য, আগের 3টে আইনের কথা জানেন, চাপে পড়ে বাধ্য হয়েছে উইথড্র করতে, কিন্তু বাঁকা পথে অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার দিয়ে সেগুলোই চালু করেছে। এবং ফসলের দাম, ন্যূনতম সহায়ক মূল্য, C2+50% এগুলো স্বীকার করেনি, আইনসঙ্গত অধিকার দেওয়া হয়নি। উল্টো দিকে আরেকটা আইন পার্লামেন্টে উপস্থিত করার জন্য মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে ব্যবসা বাণিজ্যর করার জন্য। এখানে বহুজাতিক সংস্থার হাতে সবকিছু তুলে দিয়েছে। তো এই যদি করে তাহলে পরে আমাদের দেশের খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হবে। কি করতে হবে? আমরা বিকল্প প্রস্তাব আমরা বলেছি, C2+50% এনশিওর করো,
কৃষকদের উৎপাদন খরচ কমাও, যেন আমাদের দেশের মাটিতে আমাদের দেশের কৃষকরা আমাদের দেশের 140 কোটি মানুষের ভোগ্য যে বস্তু সেই তা উৎপাদন করতে পারে, এবং গণবন্টন ব্যবস্থাকে সুরক্ষা করো, নিশ্চিত করো, গণবন্টন ব্যবস্থাতে ভর্তুকি দাও, সেই ভর্তুকি দিয়ে গণবন্টন ব্যবস্থার মধ্যে গোটা দেশে তা চালু করো, যাতে করে মানুষ বুভুক্ষ নিরন্ন থাকতে না হয়। এখন আসুন রোজগার। এটা খাওয়ার পরে এই বিষয়টা, খাবার আসবে কোত্থেকে রোজগার করতে না পারলে পরে? রোজগার কি করে হবে? সে আপনার ডাক্তার ইঞ্জিনিয়ার থেকে আরম্ভ করে একদম গ্রামের মানুষ পর্যন্ত। আপনারা লক্ষ্য করছেন সাম্প্রতিককালে যে করোনার সময়, করোনার আগে দেখেছি আমরা গ্রাম থেকে মানুষ শহরের দিকে ঝুঁকছে, আমাদের রাজ্য থেকেও মানুষ, এমনকি বিদেশে বড় বড় রাজ্যগুলোতে যেখানে কল কারখানা ইত্যাদি আছে সেখানে চলে যাচ্ছে। গ্রামে উদ্বৃত্ত শ্রমিক তৈরি হয়েছে, কৃষক কৃষি কাজ করতে চাইছে না, কৃষি লাভজনক নয়। করোনার সময় কি দেখলাম? উল্টা স্রোত। যেহেতু কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, কাজে কারখানাগুলোর থেকে গ্রামে এসে ভিড় করেছে। এখন গ্রামে কাহিল অবস্থা, একদিকে কৃষকের দুরবস্থা, আরেক দিকে এই বাড়তি শ্রমিক গ্রামে কাজ পাচ্ছে না। গ্রামে যদি তাদের কাজের ব্যবস্থা করতে না পারেন, তাহলে পরে তারা কোথায় যাবে? না শহরে কাজ, না গ্রামে কাজ। গ্রামের কাজের কি হয়েছে? গ্রামীণ রোজগার যোজনা দীর্ঘ লড়াই সংগ্রামের ফল। আমরা বামপন্থী পার্টিগুলো বাইরে থেকে সমর্থন করে কংগ্রেসের সরকার রেগা আইন চালু করেছিল। রেগা শুধু অনেকের ঠাট্টা উপহাস করে। আমরা যখন আমাদের বামপন্থী ফ্রন্টের যখন রাজ্যের সরকার ছিল, রেগাতে যখন ফার্স্ট হতো তখন অনেকে ঠাট্টায় আর কি করতো, রেগাতে ফার্স্ট হতে পারে সিপিএম বামপন্থীরা, আর অন্য কিছুতে ফার্স্ট হতে পারে না। আরে রেগা শুধুমাত্র কয়েক টাকা মজুরি দিয়ে একটা শ্রমিককে কাজ দেওয়ার প্রশ্ন নয়, রাইট, অধিকার। কাজের অধিকার সংবিধানের মধ্যে লিপিবদ্ধ করো। আমি যদি কাজ চাই আমাকে কাজ দেবে, আমি যদি কাজ চাই তুমি সরকার আমাকে ন্যূনতম 100 দিন কাজ দিতে বাধ্য থাকবে। তোমার মজুরি মতো আমি কাজ করব, এবং আমাকে যদি তুমি 15 দিনের মধ্যে আমার মজুরি ফেরত না দাও, দিনের মজুরি দিয়ে দেওয়ার কথা যদি কোনো কারণে না পারো, 15 দিন পরে তুমি আমাকে জরিমানা দিতে হবে। এটা হচ্ছে আইন, অধিকার। অধিকারের জন্য লড়াই। এখানে কিছু ভিক্ষা প্রাপ্ত নিয়ে নরেন্দ্র মোদীর কাছে বা কারোর কাছে আমরা ভিক্ষা চাইছি না। আমার অধিকার, সেই অধিকারগুলো কি করেছে আপনি দেখবেন। 24-25 সালে এটার বরাদ্দ ছিল 86,000 কোটি টাকা। 23-24 সালে তার আগের বছর এটা ছিল 89,000 কোটি টাকা। 25-26 সালে আবার সেটা বরাদ্দ দাঁড়ালো 86,000 কোটি টাকা। এবং আমি আপনাদের বলে রাখি, এর থেকে কিন্তু বাদ যাবে এই যে 86,000 কোটি টাকা বাজেট বরাদ্দ, এর থেকে বাদ যাবে এই বছর জানুয়ারি মাস পর্যন্ত ভারত সরকারের পোর্টালে হিসাব অনুযায়ী 6,950 কোটি টাকা মজুরি বাবদ বকে আছে। আপনারা যদি বিশ্বাস না করেন, আমি একটা উদাহরণ দিই। আমাদের রাজ্যের পানিসাগর ব্লক 1 কোটি টাকা রেগার টাকা বাকি আছে, বিডিওর নিজস্ব স্বীকারোক্তি। এইভাবে প্রত্যেকটা ব্লকে ব্লকে রেগার মজুরি বাকি কত টাকা পায়, আর সেই টাকাটাও কিভাবে খরচ হয় সেটা আপনারা জানেন। সেটা এই আজকের আলোচনার বিষয় নয়। ভাগ করে কিভাবে, লুঠেরা কিভাবে নেয়, পঞ্চায়েত কিভাবে নেয়, ওই চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানরা কিভাবে নেয়, এটা আমি এইবার নাই বা বললাম। কিন্তু এখানে কোটি কোটি টাকা পাবে। তার মানে হচ্ছে 86,000 কোটি টাকার যেটা কথা বললাম, এটা প্রকৃত টাকা নয়, পূর্বের গত বছরের বকেয়া টাকা মিটাতে গিয়ে এই টাকা কিছুই থাকবে না। এরকম পরিস্থিতির মধ্যে আমরা এই বাজেটে আমরা
আমরা আমাদের আমরা আমরা বাজেটকে দেখছি যে গ্রামীণ অর্থনীতি কিভাবে ঢুকছে। তো এটা শুধুমাত্র এদিক থেকে নয়, রেগার রেজিস্ট্রেশন, রেগার শ্রমিকদের, যেহেতু রেগা নিয়ে বলছি, রেগার রেজিস্ট্রেশন করতে গিয়ে দেখা গেল যে 25,89,00,000 শ্রমিক রেগাতে রেজিস্টার্ড হয়েছে। এরপরে রেগাতে ABPS অ্যাপসের অ্যাপ্লিকেশন আরম্ভ হলো। আমাদের প্রধানমন্ত্রী তো মানে কারিগরি দক্ষতায় বিশেষজ্ঞ, আজকেও মিটিং করছেন AI নিয়ে ফ্রান্সে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে। ওনাকে আমি ভগবানে বিশ্বাস করি না, ওনার মা বাবা আশীর্বাদ করুক, উনি আরও যেন মানে উন্নততর বিজ্ঞান না, এটা কিন্তু বেসিক সায়েন্স না, কারিগরি বিজ্ঞান কোনো বিজ্ঞান নয়, কারিগরি হচ্ছে সায়েন্সের অ্যাপ্লিকেশন, এবারে আরও দক্ষ হয়ে উঠুক। কিন্তু ওনার কল্যাণে কি হয়েছে, রেগার শ্রমিকরা ABPS করার পরে নথিভুক্ত হয়েছে 17,37,00,000, যা ছিল 25,89,00,000। একসঙ্গেই বাদ পড়ে গেল 6,52,00,000 শ্রমিক বাদ পড়ে গেল। এটা 21 সালের কথা বলছি। 22 সালের রেগা থেকে মোট 7,60,00,000 কমে গেল। 23 সালে এসে আরো 1,90,00,000 কমলো। মোট মিলে 8 কোটির বেশি শ্রমিক, রেজিস্টার্ড শ্রমিক, তারা বাদ পড়ে গেল। কোথায় শ্রমিকের সংখ্যা বাড়ার কথা, এটা বাদ পড়ে গেল। তো কি হবে এখন আমাদের? এই গ্রামের নিরন্ন মানুষগুলো কোথায় যাবে? শহরে। অনুরূপভাবে যদি শহরের আয়ের সোর্স বাড়াতে হয়, শহরে রোজগার যোজনা, এরকম যারা নিরন্ন কাজের অভাবে ঘুরছে সেই সমস্ত মানুষকে কাজ দেওয়ার জন্য এই ধরনের যোজনা চালু না করতে পারলে পরে শহর থেকে আবার গ্রামের দিকে যাবে, গ্রাম থেকে শহরের দিকে আসবে, এইভাবে ভবঘুরের মতো তারা ঘুরবে। কাজেই এটা কোনো নীতি হতে পারে না। শহরের মধ্যে এই ধরনের আমাদের বিকল্প প্রস্তাব হচ্ছে, শহরের মধ্যে এই ধরনের প্রকল্প তোমাদের চালু করা দরকার। একই সঙ্গে আপনি দেখবেন যে আমাদের এই সময়টার মধ্যে আমাদের শুধুমাত্র এই ক্ষেত্রে নয়, বেকার যুবক যুবতীর যে কর্মসংস্থান, যেহেতু বেকারির কথা বলা হচ্ছে, 14 সালে আমরা শুনেছি বছরে 2 কোটি বেকারের চাকরি। ত্রিপুরায় শুনেছি 18 সালে ঘরে ঘরে রোজগার, 50,000 সরকারি চাকরি প্রথম বছরে। আর এখন এসে সেই বেকারি কোথায় দাঁড়িয়েছে? এটা কি মামলা করবেন? উনি বলেছেন, প্রধানমন্ত্রী বলেছেন, লিখিতভাবে দিয়েছেন, কাগজে দস্তখত করে কংগ্রেস দল বলেছে 50,000 চাকরি দেবে প্রথম বছরে। এখন তো 8ম বছর চলছে। এখন যে চাকরি দিচ্ছেন, এই কারা পাচ্ছে চাকরি, তার তালিকার কোথায়? তালিকাটা দিন না। আমি তালিকার কথা কেন বলছি জানেন? ওরা দিচ্ছে না আমি বলছি না, যারা দিচ্ছে সন্দেহ করছে, অনেকে বলছে, এবং এটা প্রমাণিত সত্য, আগের বারে যা দিয়েছে, ওই দিন বিবেকানন্দ ময়দানে যেই চাকরি মেলা করলো, কারা চাকরি পেয়েছে? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল কি বহিরাজ্যের লোকরা চাকরি পেয়েছে। কোন চাকরি? গ্রুপ ডি, গ্রুপ সি। গ্রুপ ডি, গ্রুপ সি ত্রিপুরার ছেলে মেয়ে চাকরি করতে পারে না, যোগ্যতা নেই। কেন বহিরাজ্যের ছেলে মেয়ে চাকরি করবে? আমি আজ পর্যন্ত আমার নজরে পড়েনি, আপনাদের যদি নজরে পড়ে থাকে ভালো। সরকারের তরফ থেকে কোনো কন্ট্রাডিকশন নেই যে না আমাদের রাজ্যের ছেলে মেয়ে চাকরি পেয়েছে। অসুবিধা কি? তালিকাটা দিয়ে দিতে হয়, তাদের ঠিকানাটা দিয়ে দিলে হয়। তারা কোন ভাগ্যবান ব্যক্তিরা যারা চাকরি পেয়েছেন, তারা চাকরি পাক, আমাদের কোনো আপত্তি নেই, চাকরি পাক। কিন্তু কথা রাখছে না, অসংখ্য শূন্য পদ পড়ে রয়েছে। স্কুলগুলোতে শিক্ষক নেই, গ্রামগুলোতে BLW নেই, গ্রামগুলোতে পঞ্চায়েত সেক্রেটারি নেই, এই সমস্ত চলছে, কেউ দেখবার মতো নাই, অফিসগুলো খালি যাচ্ছে। স্বাস্থ্যক্ষেত্রে আরো ভয়াবহ অবস্থা। শুনেছি স্বাস্থ্যক্ষেত্রে কিছু কর্মী নিয়োগ হয়েছে, ডাক্তার নয়, কিছু কর্মী নিয়োগ হয়েছে, তবু ভালো। যদি মেশিনপত্র, যন্ত্রপাতি, পরীক্ষা নিরীক্ষা ইত্যাদি কিছু চলতে পারে, এরা কবে কিভাবে পেয়েছে? আমাদের বক্তব্য হচ্ছে সরকার মানুষের কাছে, তার দায়িত্ব হচ্ছে এগুলো মানুষের কাছে পরিষ্কার পরিচ্ছন্ন করে
এগুলো বলা। কাজেই এগুলো সরকার লুকিয়ে রাখছে। ভয়াবহ বেকারি তৈরি হয়েছে। এর মধ্যে আমাদের দেশে চাকরির অভাবে পড়ে চাকরি না পাওয়ার ফলে আমাদের দেশ থেকে বিদেশে চলে যাচ্ছে। ওই দিন আমেরিকার মানে মালবাহী জাহাজে, সামরিক বাহিনীর মালবাহী জাহাজে করে পাঞ্জাব হরিয়ানা বিশেষ করে ওই সমস্ত জায়গার লোকদের ফেরত পাঠালো। এইভাবে ট্রাম্প প্রশাসন আরও লোক ফেরত পাঠাবে। আমাদের দেশের বিভিন্ন শ্রমিকরা বা টেকনোক্র্যাটরা যারা বাইরে কাজ করছে তাদেরকে সবাইকে ফেরত পাঠালে পড়ে ভারতবর্ষের কি অবস্থা হবে চাকরির বাজারে, বিশেষ করে রোজগারের বাজারে, এটা ভাবতেও মানে এখন এই হয়। এই বাজেট কি করেছে? এই বাজেটে চাকরির জন্য কোনো নির্দিষ্ট বরাদ্দ থাকে না। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য, শিল্পের ডেভেলপমেন্টের জন্য টাকা বরাদ্দ থাকে। শিল্প মানে সেখানে কাজ কর্মসংস্থানের সুযোগ, পরিকাঠামো উন্নয়ন মানে চাকরির সুযোগ। এখানে কোনো টাকা বরাদ্দ কমে গেছে, বরঞ্চ শিল্প যা ছিল সেই শিল্পগুলো বন্ধ হয়ে যাচ্ছে, ঢুকছে এখন বাইরের। এই তো আমরা এখানে, আমি জানি না, একটা বিলাসবহুল হোটেলের মধ্যে আমরা মেলা করল, আমাদের সরকার এখানে রাজ্যের সরকার মেলা করলেন ইনভেস্টমেন্টের জন্য। বহিরাজ্য থেকে প্রাইভেট ইনভেস্টমেন্ট পাঠাও। হ্যাঁ, পাঠাতে হবে, ভালো। কত টাকা কার্যকরী হবে? যা তো ছিল ওই জুট মিল, অল্প কিছু ছিল, ওই যে আপনার এখানে নারামেক, তারপরে আপনার এখানে বুজ্জংনগর বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের যে উত্তর পূর্বাঞ্চলে শিল্প করার জন্য যে সাবসিডি, এটা নিয়ে পালিয়ে যাচ্ছে। আমি ডক্টর সাহাকে আমার বিনম্র অনুরোধ, আপনি পরিকাঠামো উন্নয়ন করুন। সরকারি বিনিয়োগ কোথায়? আপনি বেসরকারি বিনিয়োগের কথা বলছেন। বেসরকারি বিনিয়োগ তখনই হবে, ব্যবসা করবার জন্য, আরো টাকা আসবার জন্য তারা তখনই করবে যখন সরকারি বিনিয়োগ থাকবে, তখনই বেসরকারি বিনিয়োগও আরো বাড়বে। উনি বলেছেন স্বাস্থ্য এবং শিক্ষাতে বিনিয়োগ করবেন। আমাকে বলুন দেখি, গত 8 বছরে বিজেপি জোট সরকারের রাজত্বে, মথার সরকারের রাজত্বে কটা স্কুল হয়েছে সরকারি? কটা হাসপাতাল হয়েছে? এইমস কি হয়েছে? সরকারি কোনো পরিকাঠামো, সরকারি কোনো স্বাস্থ্য পরিকাঠামো, স্কুলের, বিশ্ববিদ্যালয়ের কোনো পরিকাঠামো হয়নি। যাই হচ্ছে তাও প্রাইভেট। ওখানে কি চাকরি হবে? কারা চাকরি পাবে? এই রাজ্যের ছেলেমেয়েরা চাকরি পাবে বা সুযোগ পাবে, এই গ্যারান্টি আপনি দিতে পারেন না। এরা ব্যবসা করতে আসবে। কাজে আমাদের অনুরোধ কি, এই বাজেটের মধ্যে কেন বলছে কথা, সরকার তার বাজেটে পরিকাঠামো ইত্যাদি ক্ষেত্রে বিনিয়োগ বাড়াও এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করো। একইভাবে রাজ্যগুলোকে টাকা দাও, শেয়ার অফ ট্যাক্সেস, রাজ্যগুলোকে টাকা দাও, যাতে করে রাজ্যগুলো তার পরিকাঠামো উন্নয়নের জন্য টাকা ঢালতে পারে। এটা যদি হয়, শিক্ষিত থেকে অর্ধশিক্ষিত বা অশিক্ষিত সবারই কর্মসংস্থানের সুযোগ হবে। তখনই বিদেশি শিল্পপতিরাও, আমাদের দেশের না, বিদেশি শিল্পপতিরাও আমাদের রিসোর্স, আমাদের শ্রমশক্তিকে, যেখানে কাঁচামাল আছে, যেখানে শ্রমশক্তি আছে, শিল্পপতি সেখানে যাবে, আমাদের শ্রমশক্তিকেও নেওয়ার জন্য ওরা আসবে। কিন্তু এই পথে ভারত সরকারের বাজেট নয়, এই পথে ভারত সরকারের বাজেট হাঁটছে না। কি করছে এই বাজেটের মধ্যে? আপনারা অবাক হয়ে যাবেন। এই বাজেট মূল্য বৃদ্ধি কমানোর পরিবর্তে আপনার এরা এমন অবস্থা তৈরি করেছে, আপনার আইসিডিএস হতে আরম্ভ করে এই যে স্কিমের বিভিন্ন শ্রমিক, ভারত সরকারের স্কিম, রাজ্য সরকারের স্কিম, ওদের জন্য তো টাকা বরাদ্দ থাকবে। ওরা কিভাবে কোন সত্ত্বে কাজ করবে, বেতন মজুরি কত পাবে, কি হবে না হবে, সব এক পয়সা সেখানে বাড়েনি, বরং সেখানে অর্থ হ্রাস পেয়েছে, বরাদ্দ হ্রাস পেয়েছে। এইভাবে আমাদের মিড ডে মিল পরিকল্পনাগুলোতে কারা খায়? বড় লোকের ছেলে মেয়েরা খায় না, গরিবের ছেলে মেয়েরা
স্কুলে এখন যাচ্ছে না, স্কুল ছাড়াই হয়ে যাচ্ছে। এবং এইভাবে ওইখানে আপনার ICDS থেকে আরম্ভ করে বিভিন্ন স্কিমের যে শ্রমিকরা, এই শ্রমিকরা, কর্মচারীরা, মহিলারা, আরেকটা জিনিস লক্ষ্য করবেন, আমাদের দেশের উপজাতি, তফসিল জাতি, ধর্মীয় সংখ্যালঘু, এদের জন্য বাজেটের যে সুযোগ সুবিধা 1 ইঞ্চি তাতে বাড়েনি, বরঞ্চ তাদের প্রতি নজর না দিয়ে অবহেলা করা হচ্ছে। এদের প্রতি নজর না দিয়ে যদি অবহেলা করা হয়, দেশের একতা সংহতি বিপন্ন হবে, ঐক্যবদ্ধ করা যাবে না। এই জন্যই আমরা আপনাদের মাধ্যমে আমাদের এর কাছে আমরা বলবো যে আসুন আমরা এই প্রতিবাদ জানিয়ে আমরা বামপন্থী দলগুলো আমরা একসাথে আমরা ভিন্ন ভিন্নভাবে আমরা মিছিল মিটিং করেছি। আপনাদের ডাকার মূল উদ্দেশ্য হচ্ছে এই বাজেটের অন্যান্য আরো অনেকগুলো বিষয়, সেই বিষয়গুলোকে নিয়ে জনমত তৈরি করবার জন্য আমরা জনমত তৈরি করতে পারি। আমাদের সংসদ সদস্যরা পার্লামেন্টে তার বিকল্প প্রস্তাব উপস্থিত করতে পারে। আমরা বিকল্প প্রস্তাব উপস্থিত করে জনমত আদায় করার জন্য আগামী 14 তারিখ, এই মাসের 14 তারিখ শুক্রবার আগরতলাতে আমরা গণ অবস্থান করব। বিকেল 3:30 থেকে 5:30 পর্যন্ত আমরা গণ অবস্থান করব। শকুন্তলা রোডে আমরা গণ অবস্থান করব। আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা সেই গণ অবস্থানে আসবেন। আপনাদের মাধ্যমে আমাদের মানুষদের কাছে, আপামর জনসাধারণের কাছে আমাদের আবেদন থাকবে, আপনারাও এই গণ অবস্থানে সামিল হন, আমাদের বক্তব্যকে যাচাই করুন এবং সরকারের উপরে চাপ সৃষ্টি করুন, সরকার যেন জনমুখী কিছু কর্মসূচি নিতে পারে। তা না নিলে পরে মানুষ তাকে প্রত্যাখ্যান করুন, তার জন্য আপনাদের মাধ্যমে আমাদের আবেদন। আমি এই কথাগুলো বললাম, আমাদের বন্ধুরা যারা আছে তারা সংযোগ করতে পারে। আমি এই কথার সঙ্গে শুধুমাত্র একটা জিনিস যোগ করতে চাই, আমাদের এডিসি এলাকাতে, উপজাতি অধ্যুষিত এলাকাতে অবস্থা খুবই খুবই খারাপের দিকে যাচ্ছে। 4 বছর হয়েছে এডিসিতে ত্রিপুরা মোথার নেতৃত্বে পরিচালিত হচ্ছে, ওরা নির্বাচনে জিতেছে, বিরোধী দল বিজেপি। এই 4 বছরের মধ্যে উপজাতি এলাকায় একটা পানীয় জলের নলকূপ বসেনি, একটা প্রাইমারি স্কুল করেনি। এগুলো কিন্তু ট্রান্সফার অফ সাবজেক্টের মধ্যে আছে, ওদের অধিকার। 1 ইঞ্চি রাস্তা হয়নি, দুর্বিষহ অবস্থার মধ্যে উপজাতি এলাকা আছে। গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, কনস্টিটিউশনাল সলিউশন। আমরা মন্ত্রিত্ব চাই না, মন্ত্রিত্ব থেকে লাভ কি? কোথায় এখন তো খোদ মন্ত্রিসভার মেম্বার। আর আপনার এই ট্রাইবেল ছেলেগুলো বহিরাজ্যে আছে, 1 পয়সা এখন স্টাইপেন্ডটা বন্ধ, যা স্টাইপেন্ডটা তাদের স্বীকৃত, যে অধিকারগুলো স্বীকৃত, শুধু টাকা পয়সার কথা নয়। 4 বছর হয়েছে এডিসি ভিলেজ কমিটির কোনো নির্বাচন নেই। কি বক্তব্য ত্রিপুরা মোথা আপনাদের সরকারের? না আমরা তো ক্যাবিনেট যদি আপনাদের কথা না শুনে আপনারা সেই ক্যাবিনেটের মধ্যে 2 জন মন্ত্রী পাওয়ার জন্য বসে আছেন, কিছু সুযোগ সুবিধা পাওয়ার জন্য বসে আছেন। আসল চরিত্র ট্রাইবেল এলাকাতে উন্মোচিত হয়ে যাচ্ছে। আপনাদের মাধ্যমে আমাদের আবেদন ত্রিপুরার উপজাতি জনসমষ্টির কাছে, যারা কনস্টিটিউশনাল সলিউশন, গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের কথা বলেছিল, তারা এমনকি তাদেরকে একটা ভোটের অধিকার পর্যন্ত দিতে রাজি না। 4 বছর হয়ে গেল, ভিলেজ কমিটি ইলেকশন করলো না, একটা কিছু করলো। যা টাকা পয়সা যাচ্ছে সেই টাকা পয়সা ওদের মধ্যে ভাগ হয়ে যাচ্ছে। কি চেয়ারম্যান, কোনো কাজ নেই, কিন্তু চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ডেপুটি চেয়ারম্যান, তাদের বেতন ভাতা আছে প্রত্যেক পঞ্চায়েতে। তো এই যদি চলে, লুটের রাজত্ব চলবে। এই লুটের রাজত্বের মধ্যে আমাদের উপজাতি জনসমষ্টি দুর্বিষহ অবস্থার মধ্যে আছে। এই দুর্বিষহ অবস্থার থেকে পরিত্রাণ চাই। আমরা একই সঙ্গে এই কথাগুলো আমরা বলবো। না এরা কইব কিছু একটা বিষয়, ধন্যবাদ রেলি করছেন, না রাখবো না, আমার এমনিতে ধন্যবাদ রেলি যারা করছেন শাসক দল,
তাদের উদ্দেশ্যে একটা বক্তব্য, এই যে বাজেটটা হলো, একটু বলেছেন 7 বছরে তো হয়েছে সরকার, রেল বাজেটটা কিন্তু আগে সেপারেট বাজেট হতো, এখন এটা জেনারেল বাজেটের সঙ্গে যুক্ত করে দিয়েছে। এই বাজেটটার মধ্যে তাদের উদ্দেশ্যে প্রশ্ন, কেন সরকার বা তাদের দল একবারের জন্য বলেন না 2008 সালের সেপ্টেম্বর মাসে ত্রিপুরা রাজ্যে রেল চালু হয়েছে, 17 বছর হয়ে গেছে প্রায়। তাহলে এই টাইমটার মধ্যে এখন ধর্মনগর যেতে 4.5 ঘন্টা, কখনো 5 ঘন্টা, কখনো 4 ঘন্টা মিনিমাম, কিন্তু এটা হওয়ার কথা না, 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা যাওয়ার কথা। ডুয়েল গজ করার জন্য শুরু থেকে কিন্তু এই বক্তব্যটা ছিল যে ডুয়েল গজ করো, কিন্তু একটা পয়সা এই বাজেটে কি আছে যে ডুয়েল গজের জন্য সার্ভে করা বা কাজটা শুরু করা নাই। তৃতীয়, অল্টারনেটিভ রেলের জন্য বলা হয়েছিল, তারাও বলেছিল 2018 ভোটের আগে বক্তৃতা করে বলেছে অল্টারনেটিভ রেল লাইন যেটা কৈলাসহর, কমলপুর, খোয়াই, সোনামুড়া হয়ে বিলোনিয়া কানেক্ট করা হবে মূল লাইনের সঙ্গে। এই অল্টারনেটিভ লাইনের জন্য 7টা বছর গেল, 1 পয়সা বরাদ্দ আছে? তাহলে ধন্যবাদ দিল্লি যারা করছেন, তাহলে এই দাবিটা করুক না, ধন্যবাদ জানান। তারা যেহেতু ধনিক বণিকদের দল, বড় লোকের দল, স্বাভাবিক কারণে বাজেট তাদেরকে খুশি করেছে, তারাও খুশি, কিন্তু আম জনতার তো কিছু হয়নি। আর সবচেয়ে বড় বেমালুম যেটা ভয়ঙ্কর প্রবণতা সরকারের, বেকার সমস্যার যে তীব্রতা ভারতবর্ষে, এটা সবাই এক বাক্যে স্বীকার করছেন, অর্থনীতিবিদরা পর্যন্ত বলছেন ভয়ঙ্কর পরিস্থিতি, আউটব্রাস্ট মতো অবস্থা। এই বেকার সমস্যা সম্পর্কে বেমালুম ভুলে গেছে বাজেটটা, কোনো বরাদ্দ সরাসরি তাদের ক্ষেত্রে কোনো বরাদ্দ কিন্তু নেই, খালি পদ পূরণ করা, নতুন পদ সৃষ্টি করা নেই। আপনারা শুনছিলেন যে পিএসইউ গুলো, বাজেটের সবচেয়ে ঘাটতি পূরণের জায়গা ছিল পিএসইউ গুলো, পাবলিক সেক্টর আন্ডারটেকিং। লক্ষ লক্ষ কোটি টাকা 9টা সংস্থা ছিল যেগুলো নবরত্ন বলা হতো, লক্ষ লক্ষ কোটি টাকা ডিভিডেন্ড দিতে, এগুলো তো মোটামুটি এখন তামাদি হয়ে যাচ্ছে। সর্বশেষ পৃথিবীর 2য় বৃহত্তম সংস্থা এটা এলআইসি, লগ্নিকারক সংস্থা, পৃথিবীর 2য় বৃহত্তম কিন্তু এই সংগঠনটা, এটাকেও শেষ করে দেওয়ার জন্য 100% ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কল করে দিয়েছেন। এবং এই পরিস্থিতির মধ্যে কৈলাসহরের বিমানবন্দর নিয়ে আসা যাওয়া, প্রেস রিলিজ, হেন তেন অনেক কিছু হয়েছে। কৈলাসহর বিমানবন্দর প্রায় বলেই দিয়েছিলেন যে এটা খুব শর্ট টাইমের মধ্যে চালু হয়ে যাবে, আজকে 7 বছর হলো। এবার যে কথাগুলি দেখলাম, 2-4টা এয়ারপোর্টের কথা বলেছেন, এটা থাকলো না কেন? কৈলাসহর এয়ারপোর্টটাকে কিভাবে এটাকে এক্সপান্ড করা যায় এবং তার জন্য অর্থ বরাদ্দ একটা লাইনও তো নেই। তো এই রাজ্যের জন্য ভারতবর্ষের কথা বলেছে, আমি ওই লাইনে নিশ্চয়ই সেটা যেটা বলেছে এটা ঘটনা, কিন্তু এই যে সেন্ট্রাল বাজেটটা, কেন্দ্রীয় বাজেটে ত্রিপুরার জন্য কি আছে? কোন একটা না। ওরাই বলেছে এইমস হাসপাতাল প্রায় এসে গেছে, জায়গাটাকেও দেখেছে, 3-4 জায়গায় গিয়ে দেখেছে। তো এইমস এর তো এবার যে দেখে 4টা বেরিয়েছে, যে কোথায় কোথায় 2-1টা হাসপাতালটা তার স্বাস্থ্য পরিকাঠামো তৈরি হবে, কোথাও তো দেখলাম না যে ত্রিপুরাতে একটা এইমস এর হাসপাতাল হবে। নজরে পড়েনি, কি জানি আপনাদের নজরে পড়েছে কিনা। তো রাজ্যটাকেও তো টোটালি বঞ্চিত করা হয়েছে। রাজ্যবাসীর কথা চিন্তা করে একবার কি তাদের দিক থেকে প্রতিবাদ থাকবে না? কারণ প্রতিবাদ করবে না, এই কারণে এখানকার আম জনতা, সাধারণ মানুষ ক্ষতির হাত থেকে রেহাই পাক, এটা তারা শ্রেণীগত অবস্থান থেকে চায় না। এটা বড়লোক ধনিক বণিকদের স্বার্থ রক্ষাকারী বাজেট, একেবারে নির্লজ্জভাবে তাদের পক্ষে দাঁড়িয়েছে, পরিষ্কারভাবে, একদম লজ্জাহীনভাবে এটার পক্ষে দাঁড়িয়েছে যে এই বাজেটের বিরুদ্ধে গোটা দেশে আমাদের যা শক্তি আছে 5টি বামপন্থী দল লড়াইতে নেমেছেন। আমরা প্রতিবাদ করছি, আমজনতার পক্ষ থেকে ব্যাপক সমর্থন আমরা পাচ্ছি। সরকার এখন তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবে কিনা সেটা তাদের উপর নির্ভর করে, কিন্তু মানুষকে সচেতনভাবে যদি এগিয়ে না আসে, এবং এইটা আরেকটা জিনিস হবে যেটা তৈরি থাকুক, পকেট তো প্রতিদিনই কাটছে। 100 টাকার জিনিস কিনলে 24 টাকা, 28 টাকা, 18 টাকা, 118 টাকা দিতে হয়, 124, 128 টাকা দিতে হয় জিএসটি না। এখন কিন্তু কাউন্সিলে ডেট করছে
ওই যে ঘাটতি, আমজনতা পকেট কাটার জন্য আবার প্রস্তুতি নিচ্ছে এবং সেখানে গিয়ে আবারও পকেট কাটার জন্য প্রস্তুতি নিচ্ছে ঘাটতিটা পূরণ করার জন্য। বড় লোকদের দিয়ে দিয়েছেন, সাধারণ মানুষের পকেট কাটার জন্য তৈরি হচ্ছে। এখানে বল, এখানে কোন আছে তো চলছে। আমরা যে কেন্দ্রীয় সরকার গত কিছুদিন আগে মানে 1 ফেব্রুয়ারি যে বাজেট পেশ করেছে, কেন্দ্রীয় বাজেট, এই বাজেটে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, বিশেষ করে উচ্চশিক্ষা ক্ষেত্রে কোনো বরাদ্দ বৃদ্ধি করা হয়নি। গতবারের তুলনায় আরও বরাদ্দ কমানো হয়েছে, বিশেষ করে ইউজিসি, ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন, এবং IIM, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, এছাড়া AICTE, সবটি ক্ষেত্রে, সব শিক্ষা ক্ষেত্রে এবং বিদেশে যে শিক্ষার ক্ষেত্রে বাড়ানোর জন্য যেসব বাজেট করা হয়েছে, সব বাজেট গতবারের তুলনায় অনেক কমানো হয়েছে। আমরা শুধু আমাদের পূর্ববর্তী বক্তা একটু আগে বলেছেন যে বিরোধিতার জন্য আমরা বিরোধিতা করছি না, আমরা এই কারণে বিরোধিতা করছি, এই বাজেট সাধারণ মানুষের জন্য কি হয়েছে, শিক্ষা, স্বাস্থ্য, কৃষিক্ষেত্রে কি উপকার হয়েছে, কোনো উপকারে আসেনি। এবং দ্রব্যমূল্যের উপর কোনো হাত দেয়নি তার। দ্রব্যমূল্য দিন দিন বেড়ে চলছে, যেখানে মানুষের ক্রয় ক্ষমতা একেবারে কমে যাচ্ছে। এর বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আজকে আমরা এখানে 5টি বামপন্থী দল আপনাদের মাধ্যমে আপামর জনগণের কাছে খবর পৌঁছানোর জন্য আমরা এখানে একমত হয়েছি এবং সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছি।